বাক্সটা খুলে নওশিন পুরো একটা খুব দামি হীরার নেকলেস। নওশিন একরকম অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। কারণ সাধারণত অফিসের কর্মচারী সে যতই উচ্চপদস্থ হোক না কেন কোনো বস এমন উপহার দেন না। বাট সাদাতকে দেখে মনে হচ্ছে না ও একটুও অবাক হয়েছে। সেটা দেখে নওশিন যেন আরও একটু বেশি অবাক হলো। কারণ এই 4 বছরে সাদাতকে নওশিন যতটা চিনেছে তাতে সাদাতের এত দামি গিফট খুশি হওয়ার কথা না। একবার নওশিন ভালোবাসা দিবসে সাদাতকে একটা দামি হীরার রিং দিয়েছিল, তাই রাগারাগি করেছিল। এত দামি রিং এর কি মানে আছে নওশিন? আরে তুমি তো আমাকে কত কিছুই দাও, আমি তো সেই হিসাবে কিছুই দিই নাই। আজকে দিলাম, একটু সমস্যা কোথায় তাতে? দিতে পারে, বাট এত দামি জিনিসের কোনো মানে নেই। ও সাদাত, প্লিজ শান্ত হও। আমি তোমার জন্য নর্মাল উপহার কিনতেই তো বের হয়েছিলাম। বাট আমি না তোমাকে অনেকবার ঘড়ি দিয়েছি, তাই আজকে রিংটা দিলাম। তো তাই বলে ডায়মন্ড? নওশিন, এটা ঠিক করনি তুমি। আচ্ছা, আমি যখন এনেই ফেলেছি তখন কি সেটা ফেরত দিয়ে দেবে তুমি, বলো? গোল্ড হলেও কথা ছিল, আর আমি এখন অবধি তোমায় এত দামি কিছু দেইনি। গোল্ড কি করে দিব? ইসলামী ছেলেদের গোল্ড পরার অনুমতি নেই তো। আগে যদি জানতাম তুমি এতটা রেগে যাবে তাহলে রূপার রিং কিনতাম তোমার জন্য। অনেক খুশি হতাম, বাট এটাতে একদম হয়নি। প্লিজ ফিরিয়ে দিও না। দেখো, তুমি তো বিয়েতে কত দামি দামি গহনা দিবে আমায়, তাই না? আমি তো আর দিব না কিছুই তোমায়। তোমরা ছেলেরা তো খুব বেশি হলে একটা দুটো রিংই পরো, আর তো কিছু না, তাই না? আমি যখন এনেই ফেলেছি, প্লিজ নাও না। ধরো, আমি তোমাকে আমার হবু স্বামী রূপে আজ স্বীকৃতি দিয়ে দিলাম। কি? কেন মানবে না আমার বউ হিসেবে? চোখে বিনা কারণে যেন নওশিনের পানি এসে গিয়েছিল। সাদাত নওশিনের চোখে পানি দেখে ওকে জড়িয়ে ধরেছিল নিজের বুকে খুব শক্ত করে। এই মেয়ে কাঁদবি না একদম। মানবো না তোকে বউ হিসেবে। কি বলছিস? এটা আমি তো তোকে অনেক আগে থেকে নিজের বউ বলেই মানি, তুই শুধু আমার। তাহলে নাও না এটা। সাদাত নওশিনকে ছেড়ে দেয়। ওকে। সাদাত নওশিনকে ছেড়ে দেয়। নওশিন সাদাতের হাতে রিংটা পরিয়ে দিতে যায়। সাদাত বলে, উঠে দাঁড়া। পকেটে হাত দেয় সাদাত। কি একটা বের করে বসে পড়ে মাটিতে। খোলা একটা মাঠে ছিল দুজনের সেদিন। সন্ধ্যার আবছা আলোয় দুজন দুজনকে দেখছিল। সাদাতকে এভাবে নিচে বসতে দেখে নওশিন অবাক হয়ে গিয়েছিল। সাদাত নিজের মুখটা উঁচু করে নওশিনকে দেখছিল। হঠাৎ নওশিনের মুখের দিকে নখ থেকে নজর সরিয়ে নওশিনের পায়ে হাত দেয়। নওশিন এক লাফে সরে দাঁড়ায়। এই কি করছো, পাগল হয়ে গেলে নাকি? পায়ে কেন হাত দিচ্ছ? সাদাত কোনো কথা না বলে বসা অবস্থাতেই নওশিনের কাছে যায়, আবার পায়ে হাত লাগায়। নওশিন সরে যেতে চাইলে সাদাত বাধা দেয়। নওশিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। পায়ে সাদাতের ছোঁয়া পায়, আর সাথে শীতল একটা কিসের ভর অনুভব করলো। চোখ খুলে পায়ের দিকে তাকিয়ে নওশিন পুরো এত সুন্দর একটা পায়েল। নওশিন নুপুর পরে না, বাট এক পায়ে পায়েল পরতে ওর বেস্ট লাগে, তাই সাদাত এনেছিল সেদিন। এই তোকে স্বীকৃতি দিলাম আমার বউ হিসেবে। রিং পরিয়ে নয়, পায়েল পরিয়ে আমার করে নিলাম। নওশিন খুশিতে দিশেহারা হয়ে গিয়েছিল। সুখ যেন কান্নায় পরিণত হয়ে গেছিল মেয়েটার। তাই সাদাত উঠে আবারও জড়িয়ে ধরে নওশিনকে। নওশিনের সুখ কান্না এতে আরও বেড়ে যায়। কি রে, কেঁদেই যাবি? পড়াবি না আমায়? কি আনছিস তো দেখলাম, পরিয়ে দে। নওশিন চোখ মুখ মুছে হাসি নিয়ে সাদাতের হাতে রিংটা পরিয়ে দেয়। 2 বছর পার হয়ে গেছে সেই দিনটা থেকে। আজ বিয়ের পরও নওশিনের পায়ে সেই পায়েলটাই আছে, আর সাদাতের হাতে নওশিনের দেওয়া রিংটা। সাদাত কখনো রিং পরে না, বাট নওশিনের উপহার হওয়ায় খুলে নিয়ে আর। যে সাদাত নওশিনের দামি উপহারে রাগ করত, তার বউকে তার বস এত দামি উপহার দেওয়াতে কিছুই মনে করল না। নওশিন অবাক দৃষ্টিতে সাদাতের দিকে তাকিয়ে, কিরে মা, কি ভাবছিস? দিতে পারে না ছেলের বউকে একটু? নওশিন যেন আরো অবাক হলো, কি বলছে লোকটা। সাদাত চোখের ইশারায় নওশিনকে পড়তে বলে নেকলেসটা। এতে নওশিন আরো অবাক হয়। সাদাত আবারও ইশারা করায় নওশিন নেকলেসটা পরে নেয়। সাদাত নওশিনকে আবারও ইশারা করে সালাম করতে বলে নওশিন তাই করলো। পায়ে হাত দিয়ে সালাম করলো সাদাতের বসকে। লোকটা নওশিনের মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল। নওশিনের কিছুই ঢুকছে না মাথায়। একটা লোক তার অফিসের একটা কর্মকর্তার তার বউয়ের সাথে এতটা অমায়িক কী করে হতে পারে? যদিও সাদাত ওনার চেয়ে বড় লোকের ছেলে, তবুও সাদাত তো ওনার অধীনস্থ। এসব ভাবতে থাকে নওশিন। কোনো উত্তর খুঁজে পাওয়ার আগেই লোকটা সাদাত আর নওশিনকে একসাথে নিজের বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। নওশিনেরও চোখে পানি এসে যায় লোকটার এমন কান্নায়। পুরো পরিবেশ যেন মুহূর্তে নীরব হয়ে যায় মানুষটার এমন আহাজারিতে। বাবা বলে ডাকবি আমায়, একবার ডাকবি? নওশিনকে লোকটা বলল। নওশিন নিশ্চুপ থাকায় লোকটা আবারও বলে ওঠে, একবার শুধু ডাক। নওশিন কিছু বলার আগে সাদাত বলে ওঠে,
ও, এখন ছেলের বউ পেয়ে আমাকে ভুলে যাওয়া, তাই তো? আমার একার ডাকে হয় না তোমার? নওশিন তো পুরোই সাদাদের বসকে বাবা বলে ডাকে। বল মা, একবার ডাক বাবা বলে। নওশিন আর সহ্য করতে পারছে না লোকটার এমন আর্তনাদ। কেন লোকটা এমন করছে কিছু জানে না ও, কিন্তু এক মুহূর্তে লোকটার কান্না যেন নওশিনের হৃদয় ছেদ করে দিল। তাই নওশিন আর কিছু না ভেবেই লোকটাকে বাবা বলে ডেকে ফেলে। লোকটা আবার সাদাত আর নওশিনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এ যেন সারা জীবনে জমে থাকা কষ্টের আহাজারি। লোকটা ওদের বুকে নিয়ে উপরের দিকে তাকিয়ে, দেখো, তোমরা চলে গেছো। এই যে আমার নতুন ছেলে আর ছেলের বউ। উপস্থিত সবাই যেন হতবাক। লোকটা ডুকরে কাঁদতে থাকে। বাবা আর কাঁদবে না প্লিজ, এবার কিন্তু আমার খারাপ লাগবে। তুমি বউ দেখবে বলে তাড়াতাড়ি বিয়ে করলাম, আর তুমি এমন করছো। সাদাত বসের চোখটা মুছিয়ে দেয়। এই ওয়েটার, এইদিকে মিষ্টি দাও। তোমার তো মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে, তাই না? ডায়াবেটিসের জন্য খাও না, আজ আমি নিজে খাইয়ে দিব। ওয়েটার মিষ্টি নিয়ে এলো। যে সাদাত ভাতটা পর্যন্ত চামচ দিয়ে খায়, সে সাদাতকে আর চামচ ছাড়াই মিষ্টি খাইয়ে দিতে দেখল নওশিন। মনের অজান্তেই নওশিনের চোখের পানির বেগটা আরও বেড়ে গেল। লোকটাও চামচ ছাড়া একটা মিষ্টি প্রথমে নওশিনকে, পরে সেটাই আবার সাদাতকে খাইয়ে দেয়। অবাক করা আরও একটা বিষয় হলো, নওশিন কোনোদিনও মিষ্টি খায় না। মিষ্টি মুখে দিলেই ওর বমি হয়। আর আজ নওশিন কোনো কথা ছাড়াই লোকটার হাত থেকে অর্ধেক মিষ্টি অনায়াসে খেয়ে নিল। বাবা, আর কোনোদিন এভাবে কাঁদতে দেখলে ঠিক হবে না কিন্তু। আর কি শুরু করলি তুই? আমাদের ছেলের বিয়ে আর তুই কান্না করলি? চল, খায় দায় ফুর্তি করি। ওহ, শিওর শিওর, চল। ছেলেমেয়েরা তো কি একাই সব মজা করবে নাকি? আমাদেরও মজার বয়স আছে, জোর আছে। দেখুক ছেলেমেয়েরা, আমরাও পারি। তোমার তো ডিল আছে, আজ একটা, একটু পরে। আরে পরশুদিন ডেট দিয়েছি, তুই গিয়ে করে নিস। পারবো না আমি, আজকে আনন্দ করি একটু। সাদাদের বাবা আর বস ওদের কাছ থেকে চলে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে। একসময় নওশিনের বাবাকেও জোর করে এনে সামিল করিয়ে নেয় সাদাদের বাবা। ওদের খুশি যেন আর ধরে না। প্রায় ঘন্টাখানিক হলো নওশিনের হঠাৎ করে গলার দাগটার কথা মনে পড়ে যায়। সাদাতকে কথাটা বলবে তখনই প্রাপ্তি দৌড়ে আসে, এই পিক নেন আমাদের। ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে। সাদাত আর নওশিনের মাঝখানে দাঁড়িয়ে। তাই হলো, ফটোগ্রাফার ওদের কিছু পিক তুলে নিল। ওকে, তোমরা বসো, আমি চাই। সবার সাথে পিক হয়ে গিয়েছিল, তোমাদের সাথেই বাকি ছিল, তাই তুলে নিলাম। তা তো তোমায় তো দেখাই যাচ্ছে না, কোথায় কি করছো? আমি একটু ওই দিকটাই ছিলাম ভাবি, তাই হয়তো দেখতে পাওনি। আমি চাই। হ্যাঁ, খুব ক্ষুধা পেয়েছো, এসে যাবত খাইনো কিছু। বলিস কি, 1 ঘন্টা হয়ে গেল তুই না খেয়ে আছিস? ওই ভাইয়া, যোগ করো না, সত্যি খাইনি। আচ্ছা বাবা, তুমি যাও। এর যে কত খাবার পেটে ঢুকে আল্লাহই জানে। আরে কত খাবার মানে? ক্ষুধা লাগলে খাবে না? আর ও তো একেবারে অনেকটা খায় না, এখন খেয়ে খুব বেশি একটু আবার পরে খাবে। এই জন্যই বেশি মোটা হচ্ছে না, খাবার পরিমাণ বেশি হলে ফুলতো শিওর। এই, আবার দাগের কথাটা বলতে চাইল বাট পারল না। সাদাদের এক বন্ধু এসে জড়িয়ে ধরল সাদাতকে। আরে কি আর করার, কবে আসলি? আমি তো ভেবেছি তুই আসতে পারবি না। আর বলিস না, প্রথমে আমিও ভেবেছিলাম তোর মতো, বাট পরে ভাবলাম কাজের জন্য বিয়েটা মিস করলাম। এখন এটাও যদি মিস করি তাহলে ঠিক জমবে না। অফারটা আল বন্ধুর বিয়ের বলে কথা, তাই সব কাজ ফেলে চলে এলাম। আবার পরশু গোয়িং টু কলকাতা। আপনি কলকাতা থেকে আসলেন ভাইয়া? হ্যাঁ রে পুচকি, আর শোন, বন্ধুর বউ বলে আমি কিন্তু তোকে ভাবি ডাকছি না। আগে বল, আগে যেমন তুই তো করে করতাম ঠিক তেমনই থাকবে। নওশিন মুচকি হেসে, আপনি আমায় সেভাবে ডাকলেই আমি বেশি খুশি হব, ভাই বোন তো আমরা, তাই না? রাইট, এই নে তোর ভাইয়ের পক্ষ থেকে তোর। এ মা, আবার গহনা? আমি এত গহনা কোথায় রাখবো ভাবছি। রাখিস মাটির হাড়ি ভরে মাটির নিচে। সাদাদের আরও অনেক ফ্রেন্ডরাও এসে যায়। অনেকদিন পর দেখা হয়, সবাই সবার সাথে আগের মতো মেতে উঠেছে। আসলে পুরনো বন্ধুদের একসাথে কাছে পেলে যা হয় আর কি। নওশিন শুধু ভাবছে দাগটার কথা, কি করবে এখন? সাদাতকে তো আর ডাকা যাবে না। আশেপাশে তাকাতে থাকে, বলার মতো কাউকে যদি পাওয়া যায়। না, আশেপাশে না আছে সাদাদের আপু, না আছে ভাবি। নওশিনের ভাবিটাও নেই। থাকলে বলা যেত হেল্প করতে, ওরা নিশ্চয়ই। বাট এখন কি হবে সেটা ভেবে নওশিন অস্থির।
না, আশেপাশে কথাটা বলার মতো কাউকেই দেখছি না। একটু পরেই সাদাদের সব বন্ধুরা আমার সাথে কথা বলতে আসবে। ডাক্তার যদি ভেসে ওঠে, আল্লাহ, বাবার দাওয়াত দেয়া গেস্টদেরও তো আসার সময় হয়ে যাচ্ছে, কি হবে? মনে মনে ভাবতে লাগলো নওশীন। ভাবতে ভাবতে চোখ পড়ে যায় ওর মায়ের দিকে। ওর মা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়ে যেন একটু চিন্তিত, কিন্তু বুঝতে পারেনি কেন। তিনি ভেবেছেন এত লোকের মাঝে এই সাজে একটু হয়তো আনইজি ফিল করছে ওনার মেয়ে, সেজন্য এমন দেখাচ্ছে। তাই কাছে যায়নি, কিন্তু নওশীন মাকে দেখা মাত্রই আর কিছুই ভাবল না। ইশারা করে নিজের কাছে আসতে বলল। যাই হোক, মাকে তো বলা যাবে, যতই লজ্জা লাগুক মাকেই বলতে হবে। তা না হলে সবার সামনে লজ্জায় মাথা কাটা যাবে আমার। বিশেষ করে ওর বাবার গেস্টরা কি ভাবছেন, ছি। তার চেয়ে মায়ের কাছেই হেল্প চাওয়াটা বেটার। মা তো আর ভাবি বা আপুর মতো মজা করবে না এটা নিয়ে। মাকে বলাই বেটার হবে। মনে মনে ভাবতে লাগলো। নওশীনের মা এসে গেল। নওশীন পাশে গিয়ে আস্তে করে বলে। কি রে, কি হয়েছে? আস্তে করে বলে, কারণ উনি জানেন কোনো সমস্যা ছাড়া ওনার মেয়ে এতটা ছটফট করবে না কোনোদিনও, আর এভাবে ইশারা করেও ডাকবে না। নওশীন মাকে উপস্থিত পেয়ে চিন্তা থেকে মুক্তি পেয়ে মুচকি হাসে। মা, একটা প্রবলেম হয়েছে আমার। নওশীনও কথাটা এতটাই আস্তে বলল যেন ওর মা ছাড়া আর কেউ না শুনতে পায়। নওশীনের মা নওশীনের আরো কাছে যায়। কি হয়েছে বল। নওশীন উঠে দাঁড়িয়ে মায়ের হাতটা ধরে অন্যদিকে হাঁটা শুরু করে। পাশ থেকে কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছেন ভাবি? নওশীন চিনে না মেয়েটাকে, তবুও বলে, একটু জাস্ট 2 মিনিট আসছি। সাদাতও এই কথাটা শুনতে পায় নওশীনের। নওশীনের দিকে তাকায় সাদাত, ভ্রুকুচকে জানতে চায় কি হয়েছে। নওশীন আঙ্গুল দিয়ে ইশারা করে 2 মিনিটে আসছে, আর তেমন কিছু হয়নি। নওশীন ওর মাকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। কি হয়েছে, ওয়াশরুমে যাবে? না মা। নওশীন মাথা নিচু করে রাখে। তাহলে আর মুখটা এমন করে রেখেছিস কেন? নওশীন মাথা তুলে ওর মায়ের দিকে তাকায়। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। মা হোক, তবু তো কেমন লজ্জার কথা। ভাবতেই কেমন যেন লাগছে মেয়েটার। নওশীন কিছু না বলে গলার যে জায়গাটায় দাগ সেই জায়গাটায় হাত দেয়। মা, লুক এট মি। নওশীনের মা খেয়াল করে জায়গাটায় নওশীন আলাদা কিছু লাগিয়েছে, আর সেটা উঠে গেছে অনেকটা। তাই উনি হাতে থাকা রুমালটা দিয়ে জায়গাটা একটু মুছে দেন। মুছে দিতেই দাগটা আবার কালো স্পষ্ট বোঝা গেল। নওশীনের মায়ের আর বুঝতে বাকি রইল না কিসের দাগ এটা, আর ওনার মেয়ে কেন এত চিন্তা করছিল। মেয়ের কাণ্ড দেখে মুচকি হেসে ফেললেন রেহানা বেগম। মা। নওশীন মায়ের হাসি দেখে লজ্জা পেয়ে যায় ও বুঝতে পারে ওর মা সব বুঝে গেছে। রেহানা বেগম হাসি থামায়। বোকা মেয়ে, ঠিক করে আসবি না? এভাবে কেউ অনুষ্ঠানে আসে? মা, আমি যেটা জানি সেটাই করেছি, বাট জানতাম 1 ঘন্টা খানেক থাকবে, তাই তোমাকে ডাকলাম। মাথা নিচু করে মাকে কথাগুলো বলে নওশীন। হয়েছে বোকা মেয়ে, আর বড় হবি না তুই। আর একটা গহনা পরে আসলেই তো ডেকে যেত স্পষ্টটা। বলেই নিজের গলার হাতটা খুলে নওশীনের গলা একটু উপরের দিকে পরিয়ে দেয়। দেখি, ঠিক করে লাগাতে দে। ও, আবার আরেকটা গহনা? এমনিতেই তো দাঁড়াতে পারছি না এত কিছু নিয়ে, তুমি আবার কি পড়াচ্ছ? চুপ কর গাধি। কমন সেন্স থাকলে নিজে থেকেই পড়ে আসতি, হাবিজাবি লাগতে যেতিস না। হাড়টা ভালোভাবে সেট করে দেন। এবার দাগটা দেখা যাচ্ছে না। নে, এবার ঠিক আছে? মা, এখন আবার হাসছো তো তুমি? ওকে, হাসাবো না, যা। এখন না হলে সবাই অন্য কিছু ভাববে। চলো। রেহানা বেগম মেয়ের কপালে আলতো করে চুমু আঁকেন। দোয়া করি সারা জীবন এমনভাবেই স্বামী সোহাগী হয়ে থাকুক আমার মেয়েটা। নওশীন আরো লজ্জায় পড়ে যায়। মা। জড়িয়ে ধরে নওশীন ওর মাকে। আচ্ছা চল চল। চলো। নওশীনকে নিজের জায়গায় বসিয়ে দিয়েই রেহানা বেগম নওশীনের শাশুড়ির কাছে গিয়ে গল্পগুজব করতে থাকে। এদিকে সব গেস্টরা আসতে শুরু করে। সাদাত অনেকক্ষণ হয়ে গেল ব্যস্ত হয়ে পড়েছে সবার সাথে কথা বলতে বলতে। নওশীনের একটু বোর ফিল হচ্ছে সাদাতকে ছাড়া। সাদাতের বাবার ডাকে সাদাত আবার নওশীনের পাশে এসে বসে, আর ওর ফ্রেন্ডরা স্ন্যাক্স নিতে থাকে। এবার নওশীন একটু শান্তি পায়। সাদাদের বাবা ওনার বন্ধুদের নিজের ছোট ছেলে আর বউকে পরিচয় করিয়ে দেয়। রাত 9টা বেজে গেছে প্রায়। সবাইকে ডিনারের জন্য অ্যানাউন্স করেন সাদাদের কাকা, প্রাপ্তির বাবা। সবাই ডিনার করতে বসে। নওশীনের ফ্রেন্ডরাও ডিনার করছে আর নিজেদের মধ্যে গল্প করতে থাকে। যাই বলিস সাদাত ভাই, আর নৌসিনকে কিন্তু হেভি মানিয়েছে। ঠিক তাই,
এমনিই তো আমাদের নৌসিনটা একদম ডলের মতো। আর আজ যেমন সেজেছে, সাদাত ভাইয়া তো আবারও প্রেমে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি সবটা বুঝলাম, বাট একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না তুমি? নওশিনের রিসেপশন ঠিক আছে, ও এইভাবে করে সেজেছে, গুড, বাট তোরা কেন সাজলি? তোদের কি বিয়ে টিয়ে নাকি? আচ্ছা এটাও মানলাম তোদের ফ্রেন্ডের বিয়ে বলে তোরা এইভাবে সাজলি, বাট এই যে এত এত সাদা মেয়ে আসছে এখানে, ওরা ওরা কেন সাজলো? এই তোদের সাদা সাদা মেয়েদের ব্যাপারটা আমার মাথায় ঢোকে না। এই তুমি কি সাদা সাদা করছো? আর নেই মেয়ের পছন্দ করার মতো? তুমি কি করে জানলে? তার মানে তুমি এখানে মেয়ে দেখতে এসেছো? তানহা, তুই এখন বুঝলি? আমি তো সেই কখন থেকে দেখছি এই মুগ্ধের নজর তোর থেকে অন্য মেয়েদের উপর বেশি। কি? দেখ, তোর যত মেয়ে দেখার ইচ্ছে দেখ, আমার সাথে কোনো দিন কোনো কথা বলতে আসলে তোর মাথা ফাটিয়ে দিব আমি। রাগে গিজগিজ করে তান্না উঠে চলে যায়। ওই তাহা দাঁড়াও। মুগ্ধ পেছনে ছুটতে থাকে। দিলি তো খেপিয়ে মেয়েটাকে, বেচারা মুগ্ধ এখন বিপদে পড়বে। আরে যেখানে রাগ বেশি সেখানে রোম্যান্স বেশি বন্ধু। রাগ উঠিয়ে দিলে ভালোই করেছিস। খাবি তোরা নাকি বকবক করে যাবি? আরে দাঁড়া, মুগ্ধ আসুক তানহাকে নিয়ে, পরে শুরু করি। সেটাই বেটার, ওয়েট করি। তাহারও রাগ ভাঙতে মুগ্ধর 10 মিনিটও লাগবে না, ততক্ষণ ওয়েট করাই যায়। আমি এই সময়টাতে তখন যে পিকগুলো আপ করলাম দেখতে, সেগুলো দেখি। আশা পিক দেখছে, আর ওইদিকে তান্নার আগে সেন্টারের বাইরে চলে যায়, পেছন পেছন মুগ্ধ। কি হলো, দাঁড়াতে বলছি না তোমায়? তান্না হেঁটেই চলছে, কোনো কথা শুনছে না। মুগ্ধ দৌড়ে গিয়ে তান্নার হাতটা ধরে ফেলে। ছাড় আমায়, যা তোর সাদা সাদা মেয়েদের কাছে দেখ। রিসেপশনে কত মেয়ে আছে, তো আমার কাছে কেন এসেছিস? একটা থাপ্পড় দিয়ে না, বেশি বোঝো নাকি? আমি কি করলাম? তুমিই তো বললে। এই যে এতক্ষণ রাগে ফুলে বেলুন হয়ে গিয়েছিলা, আর এখন একটু ধমক দিলাম কি দিলাম না, বেলুন ফেটে জল বের হচ্ছে। তুমি মেয়ে দেখো। কান্না বন্ধ করো। শয়তান কুত্তা হারামি, তোর জন্য সারাদিন আমি কত কষ্ট করে কত ফেস প্যাক নিলাম, আর তারপর আসার সময় কত কি করে সাজলাম, তবু তুই অন্য মেয়েদেরকে দেখলি এইভাবে? ওরে আমি তো দেখিই নি। আসলে কি বলতো, সাদাত ভাইয়ের আপুটাকে দেখে না বেশ ভালোবাসতে ইচ্ছে করলো। দেখে তো বোঝাই যাচ্ছিল না বিয়ে হয়ে গেছে। তারপর আরও কয়েকটাকে দেখলাম বেশ সুন্দর, বাট যাদেরকে ভালো লাগলো আমার, ওদের সবার বিএফ না হয় সাথে বর আসছে। তোমাকে মেবি সেই সব ছেলে মেয়েদের চেয়ে কম সুন্দর লাগছিল, তাই চোখে পড়েনি। মুগ্ধ সারাটাক্ষণ তান্নাকেই দেখছে, তবুও খেপানোর জন্য বলছে এসব। এত খারাপ তুমি? আমাকে এতই খারাপ লাগছে এখন যে চোখেই পড়ছি না আমি। ছাড়ো, যেতে দাও। তবে তোমার কোনো দিন ভালো হবে না। তোমার ঘরের বউ আস্ত একটা শাকচুন্নি হবে, হেই বলে দিলাম আমি। হলে হবে, তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসবো, আদর করব। আর যাই হোক, আমার বাচ্চার মা হবে মেয়েটা, ওকে তো ভালোবাসতেই হবে। ছাড় তুই হারামি, এই যখন তোর মনে ছিল কেন প্রেম ঘরে আটকে দিলি আমায় বল? তুই তো অন্য মেয়েকে নিয়ে সুখে সংসার করবি, বাচ্চা কাচ্চা হবি, আমার পেট খালি থাকবে কেন বল? আমার এত বড় সর্বনাশ কেন করলি তুই? এই আমি কবে তোমার সর্বনাশ করলাম? আমি তো কোনোদিন তোমাকে তেমন কিছুই করিনি। করিসনি মানে? তুই আমার কত রাতের ঘুম হারাম করেছিস। আমি তোর জন্য কত স্বপ্ন বুনে রেখেছিলাম, কত আশা করেছিলাম আমার এখানে তোর বাচ্চা থাকবে, আর তুই কি না তোর বউয়ের কথা বলছিস, ওকে আদর করবি। আমার কপালে এটা ছিল। নৌসিন কত ভাগ্যবান, যাকে ভালোবাসে তার বাচ্চার মা হবে, আর আমি যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তার বাচ্চার মা হবে কি না অন্য মেয়ে। আমি সারাটা জীবন কি করে থাকবো একা একা? এটা কি করলি তুই আমার সাথে? কি অপরাধ ছিল আমার? একটু শ্যামা, কিন্তু ভালোই তো ছিলাম। আল্লাহ, রাগে কান্না করলেও এত কিউট লাগে, ইস। হাতটা টান দিয়ে তান্নাকে আলো থেকে সরিয়ে নেন মুগ্ধ। তান্না কিছু বলার আগেই হাতটা ছেড়ে দিয়ে কোমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেন। ঘাড়ে হাত দিয়ে মুখটা কাছে আনে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তান্না ছটফট করতে থাকে। মুগ্ধ থামলে তো, পাগলের মতো কিস করতে থাকে তান্নার ঠোঁটে।
কামড়ে ব্লাশিং করতে থাকে। তান্নার দম বন্ধ হয়ে আসছে প্রায়। মুগ্ধ তান্নার লেহেঙ্গার উপরের পাটটা আরও উপরে তুলে নেয়, যেন পেটে হাত দিতে পারে। তান্না তখনও ছটফট করতে থাকে। মুগ্ধ কোমর থেকে পেটের দিকে ব্লাশিং করতে থাকে, নাভিতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে, ঠোঁট চুষে নিচ্ছে। তান্নার ছটফটানি কমে গেছে একদম। এতক্ষণ মুগ্ধকে সরানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। মুগ্ধের আদরে হারিয়ে গেছে এক মুহূর্তেই। শিওরে উঠে মুগ্ধের ছোঁয়ায় আঁকড়ে ধরে মুগ্ধের শার্ট। মুগ্ধ ঠোঁট সরিয়ে নেয়, গালে গলায় কিস করতে থাকে। তান্নার শ্বাস এতটাই দ্রুত হয়ে গেছে, মুগ্ধ আরও উত্তেজিত হয়ে যায়। তান্নার ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। ইচ্ছে করেই তান্নার ঘাড়ে নিজের খোঁচা খোঁচা দাড়ি জোরে জোরে ঘষতে থাকে। তান্নার সব রাগ কোথায় উবে গেল, হারিয়ে গেল কোথায়, সে নিজেই জানে না। মুগ্ধ তান্নার ঘাড়ে আরও খোঁচা দিতে থাকে। লাগছে। অস্ফুট স্বরে বলে উঠে তান্না। মুগ্ধ এবার তান্নার গালে দাড়ি ঘষে দেয়। ওহ! আবারও তান্নার অস্পষ্ট স্বর। তান্না আর পারছে না, শক্ত করে জড়িয়ে ধরে মুগ্ধকে। মুগ্ধও জড়িয়ে নেয় খুব শক্ত করে। এতটাই কাছে দুজন, এক সুতা পরিমাণ ফাঁকা নেই। দুজনার বুকের স্পন্দন দুজনাই অনুভব করতে পারছে। এতক্ষণ হয়ে যাচ্ছে দুজন একইভাবে জড়িয়ে আছে। আরও গাড়ি পার্কিংয়ের শব্দে ঘোর কাটে তান্নার। মুগ্ধকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে চায়, বাট পারল না, কারণ মুগ্ধ এখনও তান্নাতেই ডুবে আছে। তান্না হালকা করে ধাক্কা দেয় মুগ্ধকে সরে যাওয়ার জন্যে। তান্নারও যে সরে যেতে ইচ্ছে করছে না, সারা জীবন এভাবে আটকে থাকতে ইচ্ছে করছে ওর। কিন্তু ওরা যে অন্য কারো রিসেপশনে এসেছে। সরো, ছাড়ো এবার। না। মুগ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরে চুলের গন্ধ নিতে শুরু করে। কিভাবে ছাড়ানো যায় ওকে? একটু পরেই তো গেস্টরা বেরোতে শুরু করবে। উপায় না পেয়ে চিমটি কাটে মুগ্ধের হাতে। সরো, ছাড়ো এবার। মেয়ে মানুষের নখের চিমটি কি কম জোরে লাগছে নাকি? আর তান্না ইচ্ছে করে আরও জোরে দিয়েছে। মুগ্ধর এবার ছাড়তে বাধ্য হয়। ইস, কি হলো এটা? যা হওয়ার তাই হলো। কখন থেকে ছাড়তে বলেছি, কথা কানে যায় না? না, যায় না। পেট নাকি খালি থাকবে? দিব পেটে কিছু? চোখ টিপ দিয়ে কোমরে হাত দিয়ে আবারও কাছে নেয়। এক দৃষ্টিতে চেয়ে আছে তান্না মুখের দিকে। তান্না মুগ্ধের চোখে আর চোখ রাখতে পারছে না। লজ্জায় রাঙা হয়ে গেছে একদম, নিচের দিকে তাকিয়ে। ইস, কি ইচ্ছে! ছাড়ো, কেউ এসে যাবে। এইদিকে কেউ আসবে না। করব কিছু? পেট খালি থাকবে বলে তো অনেক কান্নাকাটি করলে একটু আগেও। আমার কোনো প্রবলেম নেই, দিতে পারি আমি। পেট মেবি খালি থাকবে না মনে হয়। রাজি? মুচকি হেসে তান্না লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে যেন। প্লিজ ছাড়ো। কেন? যাকে ভালোবাসছো তার বাচ্চা চাইতো তোমার। আমিও তো ভালোবাসি, ভালোবেসে করে দিই শুভ কাজটা। তান্নাকে লজ্জায় ফেলবে এই ছেলেটা। রাগ কিভাবে থাকে সেটাই দেখবে। ছি মুগ্ধ, কি বলছো এসব? তান্না চোখ বন্ধ করে ফেলেছে অনেক আগেই, খুলতে পারছে না লজ্জায়। কী সব বলে চলেছে মুগ্ধ। ও, আমি বললেইছি তাই না? আর তুমি যে বলছিলে? আমি তো আমার স্বপ্নগুলোর কথা বলছিলাম শুধু। আমি তো স্বপ্ন পূরণ করার কথাই বললাম। এখন তো না, বিয়ের পরের স্বপ্ন এটা। তুমি তো কি? তুমি তো অন্য মেয়ের পেটে বাচ্চা দেওয়ার কথা বললা। তোমার বউকে আদর করবে, ভালোবাসবে, আমার বাচ্চাও নাকি পেটে থাকবে। যা সত্যি তাই বলছি। কি? এখন কাঁদলে না, এই হোটেলের কোনো একটা রুমে তালা দিয়ে রেখে যাব, সারাটা রাত আটকে থাকবা। তো কি বললে তুমি? তো তোমার কি এখনই বাচ্চার মা হওয়ার শখ নাকি? এখন কি করে হবে? আমি করে দিব। এই না, বিয়ের পর। তো বিয়ের পরপর যে করছো খালি। তাহলে আমি আমার বউয়ের পেটে বাচ্চা দিব বললাম, তাদের রাগ আর কান্না করার কোনো মানে আছে নাকি? বিয়ের পর তো আপনি আমার বউই হবেন, তাই না? তো আমি আমার বউকে বাচ্চা দিব তখন। তান্না চোখ খুলে অট্ট হাসি দেয় মুগ্ধের দিকে তাকিয়ে। এই তার মানে তুমি আমার কথা বলছিলে? এটা বুঝতে এত সময় লাগে? আল্লাহ, সারা জীবন সব কিছু এইভাবে বুঝতে হবে? আগি রাগারাগি না করে মাথা খাটানোটা কবে শিখবা তুমি? সারা জীবনেও শিখবো না। আর আমি কিন্তু প্রথমে এই কথার জন্যই রাগারাগি করিনি। তুমি অন্য মেয়েকে দেখছো তাই রাগ করেছিলাম, বাট পরে এই কথায় আরও বেশি। অন্য মেয়ে দেখছি তো, বলেছি তো, সামনে থাকলে দেখবো না? চোখ বন্ধ করে রাখবো নাকি? আর আমি ইচ্ছা করেই জোড়া জোড়াদের দেখছি কেমন করে বউকে কি করে, তাই একটু দেখছিলাম।
বাট একা কোনো মেয়ের দিকে ইচ্ছা করে দেইনি, কারণ আমার তাহাবুড়ি যে আমার নয়নে আটকে ছিল। যাদের দেখছি ওটা জাস্ট চোখে পড়েছিল, কারণ আমি তো চোখ বন্ধ করে রাখতে পারবো না। কিন্তু তোমার দিকে শুধু চোখ পড়েনি, অনুভবে আটকে নিয়েছিলাম তোমায়। তাহলে কেন শুধু শুধু রাগাও আমায়? আমি কোথায় রাগালাম? নিজেই তো অনামিকার কথা শুনে রেগে গেল, পরে কান্না শুরু। জোশ লাগে আমার তোমার রাগী চোখের কান্না দেখলে। খুব আদর করে ভুলিয়ে দিতে ইচ্ছে হয়, তাই আমি আরও বেশি রাগিয়ে দিলাম যেন সেই লোকটা দেখে পাগল হয়ে যায় আর আদর করতে পারি। ও এই কথা, চালাক খুব, তাই না? চালাক। আর তুমি তো বোকা, তাই না? হয়েছে হয়েছে, এবার ক্ষুধা লেগেছে। কত কিছু দিলাম, তবু খাবা এখন? এইগুলো পেট ভরে নেই, মন ভরেছে। এখন বন্ধু রিসেপশনে খেয়ে পেট ভরাবো। আমি শিওর সব কয়টাও আমাদের জন্য ওয়েট করছে। ওকে ম্যাম, চলুন। দাঁড়াও, একটু ঠিকঠাক হও। কি করলাম এতক্ষণ? এমন লাল হয়ে ভেতরে গেলে লজ্জায় পড়ে যাবে। লেহেঙ্গাটাকে ঠিক করো, একটু উপরে উঠে আছে। মুখটা মুছো, ওয়াটার প্যাক দেখছিলাম তো ব্যাগে। মুখটা তো লাল হয়ে একদম। ই তাড়াতাড়ি করে সব ঠিকঠাক করে নেয় তান্না। বাঁচালে। বাঁচতে তো হবেই, আমি যে মারবো। ধ্যাত, চলো তো। দুজনাই ভেতরে চলে যায়। আরে শেষ হলো রাগ অভিমান তোদের? কি বলে মেয়ে? রাগ নয়, বলো রোম্যান্স। সব ফ্রেন্ডরা হেসে উড়িয়ে দিচ্ছে একদম। এই অনেক হয়েছে, চল প্লিজ খাই এখন। আর সহ্য হচ্ছে না, এত ভালো খাবার সামনে নিয়ে আর বসে থাকতে পারছি না। সবাই ডিনার শুরু করে, আর অপরদিকে সাদাত আর নওশিন বসে বসে ক্লান্ত, বিশেষ করে নওশিন। মা, নওশিনের মুখটা দেখো, শুকিয়ে গেছে একদম। ওর খারাপ লাগছে খুব মেবি, বাট বলছে না। আমি ওদেরকে ডিনার করে নিতে বলি। গেস্টরা তো সব চলে যাচ্ছে। বাবা, তুমি, কাকা তো আছো, বাকিদের বিদায় জানাও। শুকাবে না মুখ? সেই কখন থেকে বসে আছে, এখন প্রায় 11টা বাজে। আমারই তো খারাপ লাগছে। তুমি যাও, নিলয়, নীলা আর জামাইকে সাথে নিয়ে ডিনার করে নাও, সাদাত আর নওশিনদের সাথে। ওকে মা, অরূপ কিন্তু ছোট কাকার সাথে, দেখো ওকে। আমি যাচ্ছি। যাও। আর ওদের ডিনার শেষে কি সরাসরি নওশিনের বাড়িতে পাঠাবে, নাকি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর? আমি তো চেয়েছিলাম যখন কাল সকালে পাঠাবে, নওশিনের বাবা এত করে বলল, তাই আজই রাজি হলাম। মেয়েকে বিয়ে দিয়ে নওশিনের বাবা একদম দিশেহারা হওয়ার মতো একমাত্র মেয়ে বলে কথা। ঠিক বলছো। ভদ্রলোক মেয়েকে এখানে এসে না দেখতে পেয়ে মুখটা কালো করে ফেলেছিল। পরে মেয়েকে আসতে দেখে যা খুশি হলো। আর এখান থেকেই যাবে। এখন ডিনার করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নওশিনদের বাসায় পৌঁছাতে 1টার মতো বাজবে। আচ্ছা, যা ভালো মনে করো তুমি। সাদাদের মায়ের খুব ভরসা নিজের বড় বউয়ের উপর। সব দায়িত্ব বড় বউকে নির্বিঘ্নে দিতে পারেন। বড় বউ কম যায় না, সব কিছু ঠেলা সামলে নেয়। সাদাত, নওশিনকে নিয়ে ডিনার করবি, চল। এখানে আর বসার দরকার নেই। আমার পেটে চুচু দৌড়াচ্ছে। 11টা বাজে প্রায়। নওশিন চলো। এখন আবার ডিনারও করতে হবে, বাট আমার তো ক্ষুধা লাগেনি। 3 দিন না খেয়ে রইলেও তোমার ক্ষুধা লাগবে না, সেজন্য তো আর না খেয়ে থাকবে না। সো চলো এখন। নওশিনকে একরকম জোর করে সাদাত আর ওর ভাবি ডিনার করতে নিয়ে যায়। সাদাত, নওশিন, নীলা, নীলার বর, সাদাতের বড় ভাইয়ের ভাবি একসাথে বসেছেন ডিনার করার জন্য। ওয়েটার্স খাবার সার্ভ করে দিচ্ছে। কি ব্যাপার নওশিন, তোমাকে তো খুব ক্লান্ত লাগছে। ভাইয়া, তুমিও বলছো এই কথা? তবে আমি একটা সত্যি কথা বলি। শিওর। আমার এতক্ষণ বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়েছে, তার সাথে মেরুদণ্ডও ব্যথা করছে। দাদা ভাই, তুমি হাসছো? সাদা তো দাঁড়িয়ে এদিক ওদিক যাচ্ছিল, গল্প করছিল, আর আমি সেই কখন থেকে বসে কান্না এসে যাচ্ছিল আমার প্রায়। সেটাই কি স্বাভাবিক না? এতক্ষণ ধরে রিসিপশন হয় নাকি? বাবার কাকা যে কিনা এত লোক দাওয়াত করে মানুষ। অফিসের পিয়নের মেয়ে আর মেয়ে জামাইও আসছে, আর ব্যবসার সব লোক তো আসেই। আরে আমারই তো বিরক্ত লাগছে। আর নওশিন যে ভারী ভারী গয়না আর শাড়ি পরে ঠায় বসেছিল, কান্না। আসলে নওশিনের আজ প্যারাটা বেশি হয়ে গেল। নো টেনশন, সব যে ভালোই ভালোই শেষ হলো
তাতে আলহামদুলিল্লাহ, এরপর তার প্যারায় পড়তে হবে না। ডিনারটা করে ওদের পাঠিয়ে দিচ্ছে ওই বাড়িতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে, বুঝলে নসীন? হ্যাঁ, তাই করা হবে। ডিনারের পরে রওনা দিবি। গাড়ি রেডি আছে তোদেরটা। কাকি বাসায় গেল, আবার ড্রাইভার দিয়ে গেছে গাড়ি। আমি ড্রাইভারকে ডিনার করিয়ে বিদায় দিয়েছি। যেহেতু সাদাদি ড্রাইভ করে। এখান থেকে যাব নাকি? আর বাসায় গিয়ে কি করবি? লেট হবে বাসায় গেলে। তার চেয়ে সরাসরি ওই বাড়িতে চলে যাবি। বাট আমি তো দরকারি কিছুই আনিনি, ওই বাড়িতে ব্যবহার করব কি? তোর সে চিন্তা করতে হবে না, আমি ব্যাগ রেডি করে রেখেছি। তোর যা যা লাগে সব দেওয়া আছে, তোর গাড়িতেই ব্যাগ রাখা। ভাবি তুমি আসলেই পারো, এত কিছুর মাঝেও সাদাবের ব্যাগ গুছিয়ে আনতে বলোনি। আমি তো জানতাম বাবা কোনো অনুষ্ঠানে কি কম লোক করেছে নাকি। জানা ছিল আমার যে এত লোক আসবে, তাই সময়টাও বেশি লাগবে, তাই আগে থেকেই সব রেডি করে রেখেছি। সবার সামনে খাবার দেওয়া হয়ে গেছে এতক্ষণে। এরপর আমার বাসায় যাব, তাহলে বাসায় গিয়ে খেয়ে নিব। তাহলেই তো হয়ে যাবে, তাই না? কি পাগল তুই? এখান থেকে না খেয়ে যাবি নাকি? এখন খা, পরে বাসায় গিয়ে আবার খেয়ে নিস। এখানে খেয়ে আবার বাসায় কিভাবে সম্ভব? আসলে আমার না এই হাই ফুড খেতে একদমই ভালো লাগে না। তাই বললাম যদি বাসায় গিয়ে একটু সাদা ভাত খেয়ে নিই, তবে না খুব ভালো লাগবে আমার। কি বলিস তুই? নিজের রিসেপশনের খাবার না গিয়ে বাসায় গিয়ে সাদা ভাত খাবি? এটা যদি মা শুনে রাগ করবে। তাছাড়া আমরা সবাই তোর সাথে খেতে বসলাম, অন্তত আমাদের জন্য খা। চুপচাপ খাবারটা খাও। সবার কথা শুনে নওশিন এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও এক চামচ জর্দা মুখে তুলে, আর সবাই খাওয়া শুরু করেছে। এক চামচ মুখে দিয়েছে নওশিন, বাট পাশে সাদাত বসেছে বিফ নিয়ে। সেটার ঘ্রাণ যেন নওশিনের ভেতর ঢুকে গেছে, তাই তো এক চামচ জর্দা মুখে নিয়ে বিষম খায়। জোর করে খেলে যা হয় আর কি। নওশিন কাশতে শুরু করে। এই কি হলো? সুদা পানি দে ওকে। সাদাত গ্লাসে হাত দিলে পানি নিয়ে কোনো রকম জর্দা গিলে ফেলে। পারবো না সাদাত, বিফ খাচ্ছে। কেমন একটা গন্ধ আসছে, সেই গন্ধ আমার খাবারের সাথে মিশে গেছে, সেজন্য আমার বিষম খেলাম আমি। এখন আর ঢুকবে না খাবার ভেতরে। আল্লাহ, সাদাবের প্লেটের গরুর গন্ধ ওর খাবারে গেছে, কি কথা! এর চেয়ে ভালো করে তো অপরূপ খেতে পারে। সাদাত, এত কথার কি দরকার আছে? চোখ দিয়ে কিছু মিন করেন। সাদাত বুঝতে পারে সেটা। আরে ঠিক বলছো দুলাভাই, কোনো কথার দরকার নাই। কথাটা বলেই বাম হাতে নওশিনের মুখ চেপে ধরে নিজের চামচটা সাইডে রাখে, আর ইচ্ছে করে ওর প্লেট থেকে পোলাও আর গরুর তেহেরি নিয়ে নওশিনকে খাইয়ে দেয়। নওশিন ফেলে দেওয়ার চেষ্টা করেও পারে না, সাদাত যেভাবে গাল চেপে ধরেছে। খাবার গেলা ছাড়া আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে খাবারটা গিলে নেয় নওশিন। এখানেই শেষ নয়, সাদাত মুখ চেপে ধরে রেখে একইভাবে 7-8 বার নওশিনের মুখে খাবার দেয়। গিলতে বাধ্য নওশিন। নওশিনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, গায়ে কাটা দিয়েছে। যেই সাদাত আবারও খাবার দিতে যাবে, হাত দিয়ে পানি ইশারা করে। আরে সাদাত থাম, আটকে যাবে খাবার, পানি দে ওকে। সাদাত মুখটা ছেড়ে দিয়ে পানি এগিয়ে দেয়। নওশিন গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পুরো পানি খেয়ে নেয়, আবার আরেক গ্লাস নিয়ে গড়গড় করে পানি খায়। বেচারি বমি আসছে, তাই এভাবে পানি খাচ্ছে। একবার ওর বাবা কোরবানি যেমন জোর করে গরুর গোস্ত খাইয়ে দিয়েছিল, তারপর বমি করতে করতে বিফ তো বের হয়েই গেছে, সাথে পেটের বাকি খাবারও। বাট এখানে বমি করে দিলে সবার ডিনারটা নষ্ট হয়ে যাবে, তাই পানি খেয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। 2.5 গ্লাস পানি খেয়ে থামে নওশিন। পাশে বসে সবাই সাদাদের খাওয়ানোর স্টাইল আর নওশিনের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। নওশিন সাদাদের দিকে তাকায়। সাদাত কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে হাতে চামচ তুলে আবারও খেতে শুরু করে। সাদাত, তুমি এত খারাপ কেন? আর কোনোদিন তোমার বাসায় খেতে বসবো না আমি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, একদম গায়ে কাটা দিচ্ছে। তুমি জানো না আমি বিফ খাই না। দিলেই যখন পাশে তো মাটন আর চিকেনও ছিল, বিফটাই দিলে। তোমার সাথে আমি আর জীবনেও খেতে বসবো না, জীবনেও না। আজ তো খারাপ তুমি। সবাই হাসতে হাসতে শেষ। পাশে দাঁড়িয়ে থাকা ওয়েটারও না হেসে পারছে না। তোমার বসার দরকার নেই, আমি বসে যাব। আল্লাহ, এভাবে মানুষকে গালে চেপে ধরে কেউ খাওয়ায়? গাল ব্যথা করতেছে আমার। এভাবে মুখে পড়ে গরুর বাচ্চা বাছুরকে মেডিসিন খাওয়ানো হয়, কোনো মানুষ আরেকটা মানুষকে এভাবে খাওয়ায় না। তার মানে তুমি কি সেটা বললে আবার খারাপ দেখায়? শ্বশুরকে বলা হয়ে যাবে, তাই বললাম না।
এখন চুপচাপ বসে আমার খাওয়া দেখো, কথা বলো না। আমার খেতে প্রবলেম হবে কথা বললে। খাও খাও, রাক্ষস একটা। কথাটা বলেই নওশিন পাশে থাকা এক বাটি মাটন সাদাতের প্লেটে ঢেলে দেয়। নাও এটাও খাও, বিফ উইথ মাটন খুব টেস্টি। অট্ট হাসিতে মেতে ওঠে নওশিন। এই মেয়েটার রাগ নাই একদম। অন্য কাউকে এভাবে জোর করে খাওয়ালে রাগে ফুলে যেত, বাটও হাসতে হাসতে সাদাতের প্লেটে মাটনটা দিয়ে দেয়। সাদাত কম যায় না, সব একটা একটা করে খেতে থাকে। রাক্ষস খাও তুমি। নওশিনের মুখের সামনে এক চামচ পোলাও তুলে নিয়ে যায় আবার সাদাত। আর একটু খেয়ে দেখো, এবার মাটন দেওয়া। উফ সাদাত। মুখটা সরিয়ে নেয় নওশিন। এমন করলে উঠে যাব কিন্তু আমি। সাদাত থাম এবার, তাড়াতাড়ি শেষ কর। তুই বস এখানে, কোথাও যেতে হবে না তোর। ওকে, আমি খাই। আমি উঠলাম, আমার হয়ে গেছে। এই ওইদিকে অরূপকে একটু খেয়াল করো, ছোট কাকার কাছে আছে মনে হয়। ঠিক আছে, দেখা যাবে। তারপর আমাকে ভেতরে পাবে না, আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি, পরে আসছি আবার ভেতরে। কেন পার্কিংয়ে কেন? গাড়িতে তো সবগুলোই রাখা, ড্রাইভারও তো আছে। আমি তো শুধু সাদাদের ড্রাইভারকেই ছেড়ে দিলাম। না, সবগুলোই নাই। একটা প্রাপ্তি নিয়ে গেল বাসায়, দেখি ড্রাইভার আনলো কিনা। সেটা আনলে তুমি আর অরূপ চলে যাও বাসায়, তাই দেখে। ও মা, সে কি? প্রাপ্তি বাসায় চলে গেল কেন? দেখাও করলো না আমার সাথে যাওয়ার সময়? আমি বাইরের দিকে গেলাম তো দেখি গাড়িতে একা একা বসে আছে, মুখটা শুকনো লাগছে। জানতে চাইলে বলে, দাদা ভাই আমার মাথা ব্যথা করছে, তাই বাইরে এসে বসেছি। ভেতরে তো অনেক লোক সাউন্ড হয়েছে, অনেক, তাই পরে ড্রাইভারকে বললাম ওকে ছেড়ে দিয়ে আসতে। ও হঠাৎ মাথা ব্যথা কেন হলো আবার? হবে না কেন? কালো গ্লাসে পড়েনি, আজও পড়েনি। কাকি কত করে বলল চশমা পর, বাট ও শোনার তো, তাই নিশ্চয়ই মাথা ব্যথা হয়েছে। কবে যে বড় হবে গাধিটা। সবাই খাওয়া শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হয়। গেস্টরা সব চলে গেছে। নওশিন আর সাদাতকে গাড়িতে উঠে দিয়ে তারপর সবাই অন্য দুই গাড়িতে উঠে যায়। সাদাত সাবধানে চালাস গাড়ি। বাই বাই টেডি বিয়ার। বাই সোনা। আচ্ছা, আমি ছাড়লাম গাড়ি তাহলে নাকি? রওনা দে তুই। মা আসছি, ভাবি আপু আসছি। সাদাত শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। সাদাদের বাবা ফোন করে নওশিনের বাবাকে ওদের রওনা দেওয়ার খবর জানায় আর নিজেরাও বাসার উদ্দেশ্যে বের হয়। 10 মিনিটের মধ্যে সাদাদের বাসার সবাই বাড়িতে ঢুকে যায়। সেন্টারটা বাসা থেকে কাছেই ছিল একদম। সবাই খুব টায়ার্ড, তাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর প্রাপ্তি অনেক আগেই এসেছে, অথচ ফ্রেশ হয়নি আর জামাটাও চেঞ্জ করেনি, অমনি শুয়ে ঘুমাচ্ছে। ওর মা রুমে গিয়ে ঘুমাচ্ছে দেখে আর ডাকেনি। লাইটটা বন্ধ করে দিয়ে নিজের রুমে শুয়ে পড়েন তিনি। আর পাশের রুমে মহারানী রিদি নওশিনের বিয়ের একটা ছবিতে কলম দিয়ে ইচ্ছে মতো দাগাচ্ছে। এমনভাবে শ্বাস নিচ্ছে, রেগে কেউ দেখলে ভাববে বিষাক্ত সাপ ফনা তুলছে। কিন্তু সাদাত আর নওশিন এখনও রাস্তায়। শ্যামলী টু উত্তরা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা তো লাগবেই। এমন সময় আরও 20 মিনিটের মতো লাগবে প্রায় ওদের পৌঁছাতে। সাদাদের ভাবি ফোন করে অবশ্য খবর নিয়েছে ওদের। তুমি আজকে কি করলে এটা সাদাত? কোথায় কি করলাম? কি খারাপ তুমি! আমার তো এখনো পেটে উল্টাপাল্টা করতেছে এই বাজে খাবারগুলো। আমি লাইফে সেকেন্ডবার বিফ মুখে দিলাম, বাট খেলাম আজকে প্রথমবার। কারণ প্রথম যেদিন বাবা জোর করে মুখে পড়ে বিফ দিয়েছিল তোমার মতো করে, সেদিন খেতে পারিনি, বমি হয়ে গিয়েছে সবটা। বাট আজ সবার সামনে কেমন হতো না, তাই পানি দিয়ে সামলে নিলাম। আরও দিতাম মুখে, বাট আটকে যাওয়ার ভয় দেইনি। রাক্ষস কোথাকার! রাক্ষসী? এটা কি বললে? আমি মোটেই তোমার মতো এত খাই না, তাই আমি রাক্ষসীও না। আরে খাও আর না খাও, আমি রাক্ষস হলে আমার বউ তো রাক্ষসী হবে, তাই আমি রাক্ষস হলে সিম্পলি তুমিও রাক্ষসী। তোমার সাথে আমি পারবো না কোনোদিনও, তাই কথা না বাড়ানোই বেটার হবে। যাই বলো, তোমার মুখটা দেখার মতো হয়ে গিয়েছিল লাস্টের দিকে। তুমি তো বলবেই, আমার খুব খারাপ লাগতেছিল লাস্টের দিকে। আর একটু ওয়েট করো, এসে গেছি প্রায়। রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তবে আমি রেস্ট নিতে দেই কি না সন্দেহ আছে। সাদাত থামো, তুমি চুপচাপ সামনে তাকিয়ে ড্রাইভ করো। সাদাত আর নওশিন পৌঁছে যায় নওশিনদের অ্যাপার্টমেন্টের সামনে।
নওশিনদের বাবা আগে থেকেই নিচে দাঁড়িয়েছিল। ওদের দেখা মাত্রই নিয়ে চলে আসে নিজেদের ফ্ল্যাটে। নওশিনরা আবার থাকে 12 তলার উপরে, তাই লিফটে শেষ ভরসা। নওশিনের বাসার তো সবাই মেয়ে আর মেয়ে জামাইকে দেখে আনন্দে আত্মহারা। বিশেষ করে নওশিনের বাবার খুশি যেন আর ধরে না মেয়েকে বাসায় এনে। নওশিনের বাড়িতে এত রাতেও মেয়ে আর জামাইকে নিয়ে নানা আয়োজন চলছে। প্রায় 12:30টার দিকে ওরা বাসায় পৌঁছায়। সাদাত সবার সাথে কথা বলে। নওশিন বাসায় ঢুকে সবার সাথে দেখা করে সোজা নিজের রুমে ছুটে যায়। সাদাতকে ড্রয়িং রুমে রেখে একাই চলে যায় রুমে। সাদাত কিছুটা ইতস্তত বোধ করে, কারণ আজ দ্বিতীয়বার সে বাড়িতে এসেছে। এঙ্গেজমেন্টের দিন আর আজকে। নওশিনের অভাবে ওকে রেখে যাওয়া ঠিক হয়নি। সাদাতকে নওশিনের বড় ভাই বসতে বলে, টুকটাক কথা বলতে থাকে। নওশিনের বিয়েটা ওদের গ্রামের বাড়ি ভালুকা থেকে হয়, তাই এ বাড়িতে মেহমান নেই বললেই চলে। সবাই ভালুকাতেই জয়েন করেছিল বিয়ের 2-3 দিন আগে থেকে। নওশিনের বাবাও একমাত্র মেয়ের বিয়েতে সব লোক জড়ো করেছিল। শুধু নওশিনের মামা মামি আছে এই বাড়িতে, আর প্রাপ্তির বয়সী একটা মামাতো ভাই। নওশিনের মামা মামি আছে এই বাড়িতে, আর প্রাপ্তির বয়সী একটা মামাতো ভাই বোন নিজের রুমে একা ঢুকে পড়েছে। তাই নওশিনের ভাই সাদাতের সাথে কথা বলে কোনো রকম সৌজন্যবোধ বজায় রাখছে। আর কি, সে তো আর শালা নয় যে মজা করবে সম্বন্ধী সম্পর্কে, তাই যতটা সম্ভব কথা বলা যায়। নওশিনের ভাবি, মা, কাজের মেয়ে মামি সবাই সাদাতের জন্য ব্যস্ত হয়ে রান্নাঘরে ঢুকে কাজ চালায়। নওশিনের ভাবি ড্রয়িং রুমে আসলে ওর ভাই ইশারা করে নওশিনকে ডেকে দেওয়ার জন্যে। নওশিনের ভাবি সাথে সাথে নওশিনের রুমে যায়। নওশিন আয়নার সামনে বসে চুল খুলছে। ওর ভাবি মাথায় টোকা মেরে বলে, কি রে গাধি, সাদাতকে একা রেখে এভাবে রুমে এসে পড়লি কেন? ওকে নিয়ে আসবি তো নাকি? ও মা, সাদাত একা আসতে পারবে না নাকি যে আমি নিয়ে আসবো? আরে প্রথমবার শ্বশুর বাড়িতে এসে কি একা একা কেউ বউয়ের রুমে ঢুকে? তুই আনবি না তো? বেচারা সবার সামনে আনইজি ফিল করছে বোধহয়। ওকে মেয়ে যে আনইজি লাগবে সবার সামনে? পাগলি, শুধু মেয়েদেরই আনইজি লাগে না, ছেলেদেরও লাগে। চল ওকে নিয়ে রুমে আয়, তারপর ফ্রেশ হতে বল ওকে। আচ্ছা দাঁড়াও, চুলটা আগে খুলে নিই। কালকেও স্প্রে করা হয়েছিল, আজকেও। চুল শেষ আমার এই 2 দিনে। ভাবে একটু হেল্প করো না, কতগুলো ক্লিপ খুলতে পারছি না তো আমি। তোর যা চুল, নষ্ট হলেও এক গাধা রয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। দুজনে মিলে চুলটা খুলে, তবুও 10 মিনিটের মতো লেগে যায়। চুল খোলার পর নওশিন চুলগুলো একদম হাঁটুর কাছে পড়ে যায়। নে এবার যা, সাদাতকে নিয়ে আয়। নওশিন তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে যায়। নওশিনকে এভাবে দেখে সাদাত থ হয়ে গেছে। চুলে আগে স্প্রে করার জন্য চুলগুলো ফুলে আছে, আর অনেকক্ষণ বাঁধা ছিল খুলে ফেলা এলোমেলো হয়ে আছে। এভাবে কোনোদিনও দেখা হয়নি নওশিনকে সাদাতের। দেখে মনে হচ্ছে কোনো হুর নেমে এসেছে জান্নাত থেকে। সাদাতের চোখ আটকে যায় নওশিনের এই রূপে। সাদাত ভাবছে, এতটা অসাধারণ রূপ হতে পারে একটা মেয়ের? কি রে? সাদাতের ভাবনার অবসান ঘটে নওশিনের বাবার কথা শুনে। মা যাও, জামাইকে নিয়ে তোমার রুমে যাও। বাবা সাদাত, অনেক রাত হয়েছে, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর হালকা কিছু খেয়ে রেস্ট নাও। কি বলছো বাবা? সাদাত যে পরিমাণ খেয়ে আসলো একটু আগেই, তো 3 দিন না খেলেও ওর চলবে। সাদাত আবার বড়দের সামনে ইতস্তত বোধ করল নওশিনের কথায়। যতই হোক নতুন শ্বশুরবাড়ি, আগে একবার এসেছিল, তখন তো আর বিয়েটা হয়নি, তাই শ্বশুরবাড়ি আসাও বলা চলে না সেটাকে। এই তাম, কি বলছিস এসব? ভাইয়া, নওশিন ঠিকই বলেছে, আমি প্রচুর খেতে ভালোবাসি, আর আজকে প্রচুর পরিমাণ খেয়ে আসলাম। 1 ঘন্টা হয়নি খেয়ে এসেছি, আজ আর কিচ্ছু খেতে পারবো না আমি। আচ্ছা, খাবে কি খাবে না সেটা পরে দেখা যাবে, আগে ফ্রেশ হও। প্রায় 1টা বেজে যাচ্ছে। কি হলো নওশিন, সাদাতকে নিয়ে যা, তুইও ফ্রেশ হয়ে নে। নওশিন সাদাতকে নিয়ে রুমে যায়। যতক্ষণ যায় সাদাত ততক্ষণই নওশিনের একটু পেছনে থাকে। নওশিন আগে যেতে বললেও যায়নি, কারণ সামনে থাকলে নওশিনের এমন চুলগুলো ওর নজর এড়িয়ে যাবে। রুমে ঢুকে সাদাত দরজা লক করে দেয়। দরজা লক করে পেছন থেকে নওশিনের হাতটা ধরে ফেলে, হাঁটু গেড়ে বসে ফ্লোরে। সাদাত হঠাৎ পেছন থেকে হাত ধরে ফেলে। নওশিন সাদাতের দিকে ঘোরার সময় নওশিনের চুলগুলো সাদাতের মুখে বাড়ি খায়। শুধু বাড়ি খাওয়ার সময়টাতে সাদাত প্রাণ ভুলে চুলের গন্ধ নেয়, নেশা লেগে যায় সেই গন্ধে। নওশিন পেছনে ফিরে দেখে সাদাত হাঁটু গেড়ে বসে। এ মা, কি হলো? জানি না কি হলো। নওশিন দ্বিতীয় কোনো প্রশ্ন করার আগে সাদাত ওর হাতে আলতো করে কিস করে।
নওশিনের কেন জানি এই ছোঁয়াতে অন্যরকম ভালো লাগা কাজ করে। সাদাত নওশিনের মুখের দিকে তাকায়। আমি কোনোদিন হুর দেখিনি, শুধু জানি জান্নাতবাসী পুরুষরা নাকি হুরের অধিকারী হবে। আমার পরকালে আমি জান্নাত পাবো কিনা জানি না, তবে আমার এই জীবনটাকে একটা জান্নাতের মতোই মনে হয়। শুধু মনে হয় না, আমার ইহকালে আল্লাহ সত্যি আমাকে জান্নাতের সুখ দিচ্ছেন। আর এই জান্নাতে তুমি আমার প্রাপ্ত হুর। ইহকাল পরকাল দুকালেই এই হুর চাই আমার। কথা শেষ করে আবারও চুমু আঁকা দেয় হাতে। নওশিন নির্বাক একদম, শুধু সাদাতকে দেখে যাচ্ছে। থাকবে তো সারা জীবন আমার হুর হয়ে, নিজের সবটা দিয়ে আগলে রাখবো, ভালোবাসবো, হ্যাঁ সাথে একটু জ্বালাবো, থাকবে? নওশিনের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। এতটাই সুখ যার ভাষা স্বরূপ চোখে জল এসে যায়। ঠোঁটের কোণে হাসি আর চোখে জল রেখা নিয়ে মাথা নেড়ে সম্মতি জানায় থাকবে। সাদাত উঠে দাঁড়িয়ে এমনভাবে নওশিনকে জড়িয়ে ধরে যেন হাজার বছরের পুরনো প্রেম আবারও ফিরে পেয়েছে। নওশিনও জড়িয়ে নেয় সাদাতকে। নওশিন এত সুখ আর ধরে রাখতে পারছে না, উপচে পড়ছে চোখের পানি হয়ে। সাদাদের কোট ভিজে যাচ্ছে। সাদাত নওশিনকে সোজা করে নেয়, দুগালে হাত রাখে। নওশিনের চোখের পানি বাদ মানছে না। সাদাত আঙ্গুল দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয়। কাঁদছো কেন? জানি না, এসে গেছে। নওশিনের চোখে আবার পানি এসে যায়। সাদাত আলতো করে নওশিনের কপালে ভালোবাসার পরশ দেয়। অনেক আগেই কিন্তু আমি কথা দিয়েছিলাম। আমি জানি তো। তাহলে আজকে আবার কেন জানতে চাইলে? আজকে যে নতুন রূপে দেখলাম, আমার হুরকে প্রত্যক্ষ করলাম। আগে তো সাধারণ নারীর প্রেমে ভেবেছিলাম, আজ তো এক হুরের প্রেমে পড়েছি। আবারও আঁকড়ে নেয় দুজন দুজনকে। সব সুখের আওয়াজ মনে হিংসে করছে সাদাত আর নওশিনের সুখ দেখে। নৌশিন আপা, নৌশিন আপা, আপা। সাদাত আর নওশিন এখনও একে অপরকে জড়িয়ে ধরে আছে, নীরব ভালোবাসায় আচ্ছন্ন দুজনেই। নৌশিন আপা, দোলাবাইয়ের ব্যাগটা আনছি। দরজায় নক করে। নওশিনের ইন্দ্রিয় শক্তি সবসময় যেন সাদাতের আগে কাজ করে। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সাদাত ছাড়ো, কেউ নক করছে মনে হয়। সাদাত নিশ্চুপ হয়ে তখনও নওশিনকে শক্ত করে ধরে আছে। নওশিন আবার ডাকে সাদাতকে। সাদাত ছাড়ো, দরজা কেউ নক করছে। সাদাত আরও শক্ত করে আঁকড়ে ধরে নওশিনকে। কি হলো? সাদাত এবারও নিশ্চুপ। ছাড়ো একটু, দরজা কেউ নক করছে তো। আমি আছি তো, পরে না হয় আবার। ছাড়ো প্লিজ। দরজায় আবারও নকের আওয়াজ হয়। সাদাতও শুনতে পায় এবার, তাই অনিচ্ছা সত্ত্বেও নওশিনকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়। সাদাত ছাড়া মাত্রই নওশিন তাড়াহুড়ো করে দরজা খোলে। ও সালাম, কিছু বলবি? আপা, দোলাভাইয়ের ব্যাগটা বাসার ঘরে আসিল, ভাবি পাঠাইলো। ও আচ্ছা, দে আমায়। সালাম ব্যাগ নওশিনের হাতে দেয়। ভর্তি হয়েছিস তুই? হ আপা, খালুজান হেডা দিছিল, কালকা ভর্তি হইছি। আচ্ছা, আবার কিন্তু এমন ভালো রেজাল্ট করতে হবে তোকে। আর যে কোনো কিছু লাগলে বলবি, তোর মাকে যেন আমাদের বাসায় জানায়, ঠিক আছে? আচ্ছা আফা। আচ্ছা আয় তাহলে। সালাম চলে গেলে নওশিন আবারও দরজা লাগিয়ে দেয়। যদিও লাগানোর দরকার ছিল না এখন, তবু সাবধানের মার নেই বলেই কথা। সাদাত কখন কি করে বসে, দরজা বন্ধ না করলে আবারও লজ্জায় পড়তে হবে কারো সামনে। এইসব ভেবেই নওশিন দরজাটা লক করে ভেতরে আসে। সাদাত ততক্ষণে সোফায় বসে নওশিনের রুমটা ভালো করে দেখে নেয়। বেশ পরিপাটি একটা রুম, নান্দনিকও বটে, কিন্তু আনকমন। সাদাত একটু অবাক হয়েও হয় না, কারণ এই মেয়েটার কোনো কিছুই যে কারোর সাথে মিলে না সেটা তো এতদিনে অনেকটাই বুঝে গেছে। বারান্দার দিকে দেয়ালটা দেখে মনে হয় না এটা কোনো রুম। পুরোটাই গ্লাস, আর বারান্দায় এত সবুজ ঘাস আর লতিকা বাহার গাছ উপর থেকে বেয়ে আছে। রুমে হঠাৎ করে ঢুকে সেদিকে চোখ রাখলে মনে হবে কোনো খোলা মাঠের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই কাচের দেয়ালের পাশেই বিশাল বুকশেলফ, অনেক বইয়ের সমাহার। পাশেই একটা বই পড়ার টেবিল, সেখানেও বই। তার পাশে আবার ছোট্ট একটা পড়ার টেবিল। এইসব থেকে একটু দূরে একটা মাঝারি সাইজের বেড, তার পাশেই একটা আলমারি, আর বেডের ঠিক সামনাসামনি ড্রেসিং টেবিল। বেড থেকে উঠেই প্রথমে ড্রেসিং টেবিলে নিজের মুখটাই দেখতে হবে, এমন করে রাখা সেটা। না, আর কিছু নেই। অন্যরকম একটা রুম। সাধারণত এমন রুম কম হয় এই বয়সী মেয়েদের। স্টাডি রুমটা আলাদা থাকে, আর ঘরের ড্রেসিংয়ের পাশে সাজুগুজুর জিনিসে ভরপুর, যেটা নওশিনের রুমে নেই। সাদাত ফ্রেশ হয়ে নাও। সাদাত রুম ছেড়ে নওশিনের দিকে খেয়াল করে। কি হলো? আমি ব্যাগ থেকে জিনিসগুলো নামিয়ে রাখছি, তুমি ফ্রেশ হয়ে এসো। ও, ব্যাগটা আমি গাড়ি থেকে নামাতেই ভুলে গেছি। কে নামালো?